জিইসি থেকে খুলশীর যে অংশ, এই অংশ তো এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। যদিও সড়কের এক পাশে যান চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে, অন্য পাশে পুরোটা আমরা দেখতে পাচ্ছি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ছাত্র জনতা স্লোগানে স্লোগানে হাদির খুনিদের বিচারের আওতায় আনার দাবি তুলেছেন। এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি, চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকাতেও কিন্তু বিক্ষোভ মিছিল চলছে। ছাত্র জনতা সেখানেও জড়ো হয়েছেন এবং তারা সেখানেও হাদির খুনিদের বিচারের দাবি তুলেছেন। আরেকটি বিষয় বলে রাখি যে একটু আগে আমরা যতটুকু জানতে পেরেছি, চট্টগ্রামের 2 নম্বর গেট মেয়র গলিতে সাবেক শিক্ষামন্ত্রী নফেলের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং যারা বিক্ষোভকারী সেখানে ভাঙচুরে অংশ নিয়েছিলেন তারা বলছেন যে সেখান থেকে তারা একটি অস্ত্রও উদ্ধার করেছেন। কিন্তু পুরোপুরি বলা চলে যে সাধারণ মানুষ কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। এখানে শাহবাগ মোড়ে নানা জায়গা থেকে, নানা এলাকা থেকে কিন্তু ছুটে আসছে শাহবাগ মোড়ে হাজার হাজার মানুষ। বলা চলে যে ঠিক 10টার পরে কিন্তু এখানে মানুষ জড়ো হতে শুরু করে। কোনো ধরনের কেউ কিন্তু এখানে বলেনি যে শাহবাগ মোড়ে আসেন কিংবা জড়ো হন। এরা নিজে থেকেই প্রত্যেকেই কিন্তু মিছিল নিয়ে যে যার অবস্থান থেকে এখানে জড়ো হতে শুরু করেছে এবং এখানে জড়ো হয়ে বলা চলে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে নানান জায়গায়, নানান পেশার নানান মানুষজন কিন্তু এখানে ছুটে এসেছেন, যারা কিনা হাদিকে পছন্দ করেন কিংবা হাদিকে ভালোবাসেন। তাদের কিন্তু বলাই চলে যে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। পুরো যেই শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড়ে কিন্তু এই মুহূর্তে স্লোগান উঠছে হাদি হাদি। শুধু একটি শব্দই শোনা যাচ্ছে, নিশ্চয়ই আপনারাও শুনতে পাচ্ছেন, হাদি হাদি। এই শব্দে কিন্তু প্রকম্পিত হয়ে উঠছে পুরো শাহবাগের আকাশ বাতাস। সর্বোপরি ঢাকা নয়, বরঞ্চ ঢাকার বাইরেও কিন্তু নানা জায়গায়, নানা স্থানে আমরা লক্ষ্য করেছি যে হাদি হাদি স্লোগানে পুরো বাংলাদেশ এই মুহূর্তে কাঁপছে। আপনারা নিশ্চয়ই জানেন যে শুক্রবার দুপুরবেলা বা জুমা তিনি কিন্তু মতিঝিলের একটি মসজিদে নামাজ পড়েছিলেন এবং নামাজ পড়ে প্রচারণা চালান। প্রচারণা বলতে তিনি সবার সাথে কথা বলেন এবং কুশল বিনিময় করেন। কুশল বিনিময়ের শেষেই কিন্তু তিনি ফিরছিলেন মূলত হাইকোর্টের গিয়ে সবার সাথে একসাথে খাবেন, এই উদ্দেশ্যে কিন্তু তিনি ফিরছিলেন। এর পরবর্তীতেই কিন্তু আমরা লক্ষ্য করি যে তার উপরেই কিন্তু বিজয়নগরের রিকশায় তিনি এবং আরও একজন ছিলেন। সে সময় 2 হাত দূর থেকে একজন সন্ত্রাসী তিনি কিন্তু গুলি করে এবং গুলি করে সাথে সাথে 2 রাউন্ড গুলি ছুড়েই কিন্তু বিজয়নগর থেকে সে পালিয়ে যায় এবং তাকে চিহ্নিত করা গেলেও এই রাষ্ট্র কিংবা পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো পর্যন্ত তাকে খুঁজে বের করতে পারেনি। বলা হচ্ছে তিনি ভারতে পালিয়ে গেছে, তবে এ ধরনের কোনো প্রমাণ না মিললেও তাকে পুলিশ খুঁজছে। তাকে খুঁজে দিতে পারলে বলা হচ্ছিল যে খুনির জন্য 50 লাখ টাকা ঘোষণা করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই কিন্তু যেই খুনি তাকে এখনো পর্যন্ত খুঁজে পায়নি। এর পরবর্তীতে শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হয়েছিল, সাথে সাথেই ঢাকা মেডিকেলে তিনি দীর্ঘ 4.5 ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়েন এবং পাঞ্জা নড়ে তাকে নিয়ে যাওয়া হয় তার পরিবার এবং যারা ইনকলাব মঞ্চের সদস্য আছে তাদের পরামর্শে তাকে নিয়ে যাওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। এর পরবর্তীতে সরকারের সহযোগিতায় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তবে আজকে প্রায় 1 সপ্তাহ তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন সেই আততায়ীর গুলিতে, সন্ত্রাসীর গুলিতে।
তাকে মৃত্যুর তাকে যেই সন্ত্রাসী খুন করেছেন তার সম্পর্কে পরিচয় মিলেছে এবং সে বিষয়ে কিন্তু নানাভাবে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে তাকে খুঁজে বের করতে, এমন কথা বারবারই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়েছে। এর পরবর্তীতে নানা মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তাকে হচ্ছে ভারতে তিনি চলে গিয়েছেন। এর পাশাপাশি এই যে মৃত্যুর ঘটনার পরেই কিন্তু সারা বাংলাদেশ ফেটে পড়েছে বলা চলে, কারণ এখানে শাহবাগে কিন্তু বলা চলে যে তিল ছায়ের জায়গা নেই। এখানে সাধারণ মানুষ নানা জায়গা থেকে কিন্তু ছুটে এসেছে। শাহবাগ মোড় এই মুহূর্তে বন্ধ আছে। শুধুমাত্র শাহবাগ মোড় নয়, বরঞ্চ গাজীপুর যেই ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ হাইওয়ে আছে, সেই ঢাকা ময়মনসিংহ হাইওয়েতেও কিন্তু হচ্ছে এই মুহূর্তে হাজার হাজার মানুষ। তার পাশাপাশি চট্টগ্রামেও আমরা দেখেছি হাজার হাজার মানুষ এই সময়। এছাড়াও কারওয়ান বাজার থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা হলে হলে আমরা মিছিল আসতে দেখেছি। এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল আসছে নানান জায়গা থেকে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়, বরঞ্চ এখানে আমি কিছুক্ষণ আগে এনসিপিকে আসতে দেখেছি। নাহিদ ইসলাম এসেছে তার যেই ছাত্র সংগঠন এনসিপির যে ছাত্র সংগঠন ছাত্র শক্তি, তাদের নেতাকর্মীরা। এছাড়াও কিন্তু এখানে ভারতের যেই আধিপত্যের কারণে আধিপত্য বিরোধী যেই কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর দমনেই তাকে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে। মুখ বন্ধ করে দিতে এই ধরনের হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে কিন্তু হচ্ছে এখানে ডাকসুর নেতারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও এখানে যারা আছে তারা কিন্তু বারবারই বলছেন যে কোনোভাবেই বাংলাদেশে আধিপত্যের বিরুদ্ধে যেই সংগ্রাম সেটি কোনোভাবেই কিন্তু বন্ধ হবে না, বরঞ্চ একজন হাদিকে খুন করা হয়েছে। এখন প্রত্যেক ঘরে ঘরে হাদি জন্ম নিবে, প্রত্যেক মানুষের মধ্যে হাদি জন্ম নিবে, এমনটাই কিন্তু তাদের যে স্লোগান, তাদের যে বক্তব্য সেটিতে ফুটে উঠেছে। এছাড়াও এই শাহবাগ মোড় কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দিয়ে বারবার কিন্তু স্লোগান উঠছে হাদি হাদি, এবং এখানে আমরা শুনতে পাচ্ছি যে তুমি কে আমি কে হাদি হাদি। এই যে স্লোগানে কিন্তু পুরো যেই শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড় এই মুহূর্তে প্রকম্পিত হচ্ছে। তার যেই ভারত কিংবা হচ্ছে আধিপত্যের বিরুদ্ধে যেই অবস্থান, সেটিকে কিন্তু বাংলাদেশের মানুষ কিভাবে গ্রহণ করেছিল, কিভাবে দেখেছিল, সেটি কিন্তু প্রমাণ করে এই যে হাজার হাজার মানুষের জাস্ট কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার মানুষের যে অংশগ্রহণ, সেটি প্রমাণ করে হাদি বাংলাদেশের জন্য, বাংলাদেশের পক্ষে যেই কণ্ঠস্বর সেটি কতটা মানুষের হৃদয়ে পৌঁছেছিল। এছাড়াও আমরা জানতে পেরেছি শরীফ ওসমান হাদি তার যেই মরদেহ সেটি কিন্তু বাংলাদেশে এসে পৌঁছাতে পারে আগামীকাল সকালে। সেই সকালে কিন্তু সেই সকালের পরেই কিন্তু জানা যাবে যে তাকে আসলে কোথায় নিয়ে যাওয়া হবে, তাকে তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে কিনা, নাকি হচ্ছে ঢাকাতেই তার জানাজা হবে। এই সম্পর্কে আমরা কিছুই জানি না, তবে সকালের আগে নিশ্চয়ই আমরা সেটি আপনাদেরকে জানাতে পারবো। তবে এই মুহূর্তে নানান জায়গা থেকে নানান শ্রেণী পেশা মানুষ কিন্তু এই শাহবাগ মোড়ে আসছেন, এবং তাদের যেই কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরে কিন্তু আমি বারবারই শুনতে পাচ্ছি একটি নাম, সেটি হচ্ছে হাদি হাদি। ওসমান হাদি কিন্তু তার একটি সন্তান আছে যার বয়স মাত্র 10 মাস। সেই সন্তান নিয়েও কিন্তু তিনি বারবার বলেছেন যে তার সন্তান বড় হয়ে যেন একটি ফ্যাসিবাদ মুক্ত এবং আধিপত্য মুক্ত একটি বাংলাদেশ দেখতে পান। তিনি কিন্তু বারবারই তার যেই কণ্ঠস্বর সেখানে বলেছিলেন যে আমার রক্তের বিনিময়ে যদি বাংলাদেশ উর্বর হয়ে ওঠে, একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য একটি নতুন বাংলাদেশ তৈরি হয় আমার রক্তের বিনিময়ে, তাহলে কিন্তু আমি সেটিতেই রাজি আছি, আমি চোখ বন্ধ করে গুলির সামনে মাথা নত করতে রাজি আছি। যেন সেই কথাই, তার যে মুখের কথা সেটিই যেন এখন বাস্তবায়িত হলো। তার রক্তে কিন্তু আবারও স্লোগান উঠেছে রাজপথে, তার রক্তে কিন্তু আবারও রাজপথ সেই 5ই আগস্টের মতো
চারদিক থেকে মিছিল উঠছে, সেই গণ অভ্যুত্থানের মতো কিন্তু চারদিক থেকে মিছিল আসছে। সাধারণ শিক্ষার্থীরা যেমনি আছেন এই মিছিলে, তেমনি আছেন দিনমজুর, তেমনি আছেন রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ। আর তার যেই সহজ সাবলীল বাচনভঙ্গি, তিনি ঢাকা ৮ আসনে নির্বাচন করতে চেয়েছিলেন, তার আর নির্বাচন করা হবে না, তার আর এই বাংলাদেশের মাটিতে রাজনীতির কোনো অবদান রাখা হবে না। তবে আমরা হয়তোবা জানি না তার এই রক্তেই হয়তোবা আগামীর বাংলাদেশ, নতুন পরিক্রমা, নতুন একটি বাংলাদেশের যেই অভ্যুদয়, সেই অভ্যুদয় ঘটতে পারে। তার এই রক্তের বিনিময় বাংলাদেশের যেই ইতিহাস, সেটি হয়তোবা পরিবর্তন হলেও হতে পারে। আজকের এই জনসমুদ্র সেটি যেন আমাদেরকে বলছে যে হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। স্লোগানে তাই শুনছিলাম আমি, বারবার এই শাহবাগে স্লোগান উঠছিল হাদির রক্ত কোনোভাবেই বৃথা যেতে দিব না। এই যে হাদি তিনি চেয়েছিলেন নির্বাচন করতে স্বতন্ত্র কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ একটি স্বতন্ত্র জায়গা থেকে তিনি যেমনি বিএনপির সমালোচনা করতেন তেমনি করতেন জামাতেরও, তেমনি এনসিপিরও বারবার সমালোচনা করেছেন নেতাকর্মীদের, এবং তিনি বারবার বলেছেন ঐক্যের ডাক দিয়েছেন। ঐক্যের প্রশ্নে তিনি সব সময় বলেছেন সব দল মত জনগণকে তিনি একই সাথে আনতে চেয়েছিলেন, এক কাতারে। তিনি বারবার বলতেন যে ফ্যাসিবাদ আমরা যেভাবে 5ই আগস্ট দূর করেছি, তেমনি নতুন বাংলাদেশ আমরা সবাই একসাথে গড়ব। সেই একসাথে গড়ার স্বপ্নটা কিন্তু তিনি দেখে যেতে পারলেন না। যেই নির্বাচনের আকাঙ্ক্ষা ছিল সবার মনে, সেই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করা হলো না শরীফ ওসমান হাদির। আর এখানে আসা প্রত্যেকেই কিন্তু বলছেন যে আগামীর বাংলাদেশ অবশ্যই হতে হবে আধিপত্য বিরোধী। যেই রক্ত দিয়েছে শরীফ ওসমান হাদি, সেটি যেন কোনোভাবেই বৃথা না যায়, সেজন্যই অবস্থান নিয়েছে সবাই এই শাহবাগ মোড়ে। আর এই মুহূর্তে আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর, তিনি অবস্থান করছেন রামপুরায় বনশ্রীতে। আমরা তার কাছে চলে যেতে চাই, তিনি সেখানে কি দেখছেন। ফরহাদ, আমি জানতে চাই আপনি সেখানে এই মুহূর্তে কি দেখছেন, আমাদেরকে জানাবেন। রয়েছি আমরা এখানে দেখছি যে এখানে এই মুহূর্তে পুলিশ আসলে মোতায়েন রয়েছে বাসার বাইরে এবং বাসার ভেতরে। তারা আসলে এখানে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশ জানিয়েছেন যে এখানে যেন অতিরিক্ত মানুষ এসে যেন ভিড় না করে, কোনো প্রকার বিশৃঙ্খলা যেন তৈরি না হয়, সে কারণে মূলত হচ্ছে এখানে পুলিশ মোতায়েন রয়েছে। এবং আমরা দেখছি বাসার ভেতরেও নিচতলাতেও কিন্তু অনেক পুলিশ এখানে আমরা দেখছি মোতায়েন রয়েছে। এবং বাসার যে কেয়ারটেকার, তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে বাসার ভেতরে মূলত এই ভবনের এটি 6তলা ভবন, এবং 6তলা ভবনের 6ষ্ঠ তলাতেই আসলে শরীফ ওসমান বিন হাদি তার পরিবার আসলে থাকেন। এবং এখানে এই 6ষ্ঠ তলা বিল্ডিংয়ে এই মুহূর্তে আমরা যতটুকু জেনেছি কেয়ারটেকারের কাছ থেকে ভেতরে আসলে যাবার আমরা সুযোগ এখনো পাইনি। তবে এই বাসার যে কেয়ারটেকার, তার মাধ্যমে আমরা যতটুকু জেনেছি যে এখানে এই বাসায় এই মুহূর্তে শরীফ ওসমান বিন হাদির পরিবার রয়েছেন, অর্থাৎ তার স্ত্রী এবং কন্যা সন্তান যে 10 মাসের রয়েছে, তারা আসলে এই বাসায় এই মুহূর্তে রয়েছেন। এবং তাদের যে আত্মীয় স্বজনরা, তারাও এই ঘটনার পরে এখানে এসেছেন তার স্ত্রী সন্তানকে সান্ত্বনা দিতে। এবং আমরা যতটুকু জেনেছি যে আগামীকাল যেহেতু শরীফ ওসমান বিন হাদির মরদেহ আসলে দেশে নিয়ে আসা হবে, এরপর তার পরিবার কি ধরনের দাফন কাফনের ব্যবস্থা কিভাবে কি করবেন, সেগুলোও নিশ্চয়ই তারা এর মধ্যে আলাপ আলোচনা করে সেরে নেবেন বলেও আমরা ধারণা করছি। আমরা দেখছি যে বাসার নিচেও কিন্তু যে নিচতলায়, সেখানেও কিন্তু এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে। তারা আসলে নিরাপত্তার বিষয়টি দেখছেন, যাতে করে এখানে কোনো প্রকার মানুষজন এসে, উৎসুক জনতা এসে যেন বাসার সামনে ভিড় না করতে পারেন, সে কারণে কিন্তু এখানে এই নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করা হয়েছে।
এবং একটি বিষয় যদি জানিয়ে রাখি যে আমরা দেখছি যে আরও একটি পুলিশের গাড়ি কিন্তু ইতোমধ্যে এখানে এসেছে এবং আমরা যদি একটু বলি যে মহানগর প্রজেক্টে এটি মূলত রামপুরাই হাতির ঝিলের ঠিক পাশেই বাড়ি নম্বর 18 এবং রোড নম্বর 2 ব্লক ডি এই বাসা, এটি মূলত কায়কোবাদ ভবনের নাম। এই ভবনের 6ষ্ঠ তলাতেই শরীফ ওসমান বিন হাদি এবং তার পরিবার মূলত থাকেন। এবং একটা বিষয় যদি জানিয়ে রাখি, শরীফ ওসমান বিন হাদি যদিও তার আন্দোলন সংগ্রাম সব কিছু আসলে শাহবাগ কেন্দ্রিক কিংবা ঢাকা 8 কেন্দ্রিক তার যে নির্বাচনী প্রচারণা সেখানে থাকলেও এই ভবনেই কিন্তু তিনি দিনের কোনো একটি সময় হয়তো বিশ্রাম নিতে তার পরিবারের সঙ্গে সময় কাটাতে আসতেন শরীফ ওসমান বিন হাদি। এবং এই সেই বাসা যেখানে আর শরীফ ওসমান বিন হাদির আর জীবিত অবস্থায় ফেরা হবে না। তিনি গত শুক্রবার অর্থাৎ এক সপ্তাহ আগে 12 ডিসেম্বর তিনি যে জুমার নামাজের পরে যেভাবে আত্মায়ের আঘাতে যে তিনি গুলিবিদ্ধ হন, এরপরে তার আসলে আর এই নিড়ে ফেরা হয়নি এবং আর কখনোই এই বাসাতে তার আর জীবিত অবস্থায় ফেরা হবে না। এবং এই কারণে কিন্তু আমরা দেখছি যে তার পরিবারের কয়েকজন লোক বোধহয় তারা নিচে নেমেছেন, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা পরিবারের নিশ্চয়ই কেউ, আমরা তার পরিবারের লোকজনকে দেখছিলাম, তার পরিবার এই মুহূর্তে পুলিশের সঙ্গে কথোপকথন সেরে নিচ্ছেন এবং তারা যে 6ষ্ঠ তলায় পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে যিনি আছেন তাকে নিয়ে তার পরিবার উপরে যাচ্ছে। এবং আমি আসলে যে বিষয়টি বলছিলাম যে এই ভবনেই আসলে শরীফ ওসমান বিন হাদি দীর্ঘদিন ধরে আছেন এবং তার পরিবারকে নিয়ে তিনি এখানে থাকতেন। শরীফ ওসমান বিন হাদির আমি যেটি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা শাহবাগ কেন্দ্রিক তার যে আন্দোলন সংগ্রাম বিপ্লব তিনি সেখানে চালিয়ে গিয়েছেন এবং তিনি যেই আসন থেকে ঢাকা 8 সংসদীয় আসন থেকে তিনি যে নির্বাচন করবার যে স্বপ্ন দেখেছিলেন, তিনি যে সংসদে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন সেটি ঢাকা 8 আসন, সেখানে তিনি তার নির্বাচনী প্রচারণা কিন্তু চালিয়েছেন এবং দিন শেষে তিনি কিন্তু এই তার যে সেই নিড়ে সন্তানের কাছে, তার স্ত্রীর কাছে তিনি কিন্তু ফিরে আসতেন এবং খানিকটা সময় কাটিয়ে তারপর কিন্তু তিনি আবারও তার যে আধিপত্যবাদ বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন তিনি চালিয়ে গিয়েছেন। এবং মূলত শরীফ ওসমান বিন হাদি আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে জুলাই গণ অভ্যুত্থানে তিনি মূলত সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন, একজন সংগঠক ছিলেন। তিনি নেতৃত্ব দিয়েছেন এবং জুলাই গণ অভ্যুত্থানে তিনি যে ভূমিকা রেখেছেন, এরপরে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী 5 আগস্ট পরবর্তী সময়েও তিনি আসলে যেখানে আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি অনেকটাই যখন ম্লান, কিন্তু সেখানে শরীফ ওসমান বিন হাদিকে আমরা আসলে ম্লান হতে দেখিনি, বরং তিনি তার স্বমহিমায় তিনি উজ্জ্বল হয়ে উঠেছেন এবং তিনি যে তার যে আগ্রাসী আন্দোলন এবং তার যে আধিপত্যবাদ বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন তিনি চালিয়ে গিয়েছেন এবং বাংলাদেশে ন্যায় ইনসাফ কায়েমের জন্য কিন্তু তিনি নিরলসভাবে আন্দোলন চালিয়ে গিয়েছেন এবং এর মধ্য দিয়ে তিনি আসলে আরও উজ্জ্বল হয়ে উঠেছেন এবং সাধারণ মানুষের কাছে তিনি আর তার যে গ্রহণযোগ্যতা, তাকে নিয়ে যে মানুষের আগ্রহ সেটি কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে। আমরা দেখেছি যে যত দিন গিয়েছে তার যে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন সেখানে সাধারণ মানুষ কিন্তু সামিল হয়েছে। আমরা দেখেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, তারপরে তার বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছেন তার অপসারণ, আওয়ামী লীগের রাষ্ট্রপতির অপসারণ সহ নানান আন্দোলন কিন্তু তিনি করেছেন এবং আমরা দেখছি যে এখানে কিন্তু তার পরিবারের এবং তার আত্মীয় স্বজন কিন্তু অনেকেই আসলে আসার চেষ্টা করছেন। আপনি শরীফ ওসমান বিন হাদির পরিবারের কেউ?
ইনকিলাব মঞ্চের নেতা। আমরা দেখছি যে এই মুহূর্তে এখানে একজন ইনকিলাব মঞ্চের একজন নেতা উপস্থিত হয়েছেন। আমরা একটু তার কাছ থেকে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তিনি এখানে আরও দেখছি যে যারা তার যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন, তার পরিবারের লোকজন আসছেন। এবং আমরা যে বিষয়টি আসলে বলছিলাম যে মূলত শরীফ ওসমান বিন হাদি 5 আগস্ট পরবর্তী সময়ে যে ইনকিলাব মঞ্চ তৈরি করেছিলেন, সেই ইনকিলাব মঞ্চের মধ্য দিয়ে তিনি তার আন্দোলন সংগ্রামগুলো কিন্তু চালিয়ে গিয়েছেন, আধিপত্যবাদ বিরোধী আন্দোলন তিনি করেছেন। আমরা দেখছি যে একজন ইনকিলাব মঞ্চের একজন নেতা এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। আপনাদের সরি ভাই, আমি কথা বলার মুডে নাই, বুঝতে পারতেছেন তো জিনিসটা। তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন, কারণ প্রত্যেকেই আসলে জুলাই গণ অভ্যুত্থানের তার যারা সহযোদ্ধা ছিলেন প্রত্যেকেই আসলে মানসিকভাবে তাদের যে অবস্থা, কারণ শরীফ ওসমান বিন হাদি আজকে মারা যাওয়ার পরে যে তাদের যে অবস্থা সেটি নিশ্চয়ই বোধগম্য। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু পুলিশের আরও একটি গাড়ি এই মুহূর্তে আমরা দেখছি এখানে। মূলত শরীফ ওসমানের হাদির যে বাসা, সেই বাসায় আসলে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করা হয়েছে। আমরা দেখছি এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছি, তারা আসলে বলেছেন যে এখানে মূলত তার বাসার সামনে যেন উত্তাল জনতার যে বিক্ষোভ, সেই উত্তাল জনতার বিক্ষোভে পুরো ফুলে ফেঁপে উঠেছে শাহবাগ। উত্তাল জনতার বিক্ষোভে পুরো ফুলে ফেঁপে উঠেছে শাহবাগ। এবং এই শাহবাগে যত মানুষ জড়ো হয়েছে আমরা দেখতে পাচ্ছি, সকলের কিন্তু একটাই দাবি, হাদির হত্যার বিচারের দাবি। এবং আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে সেই তার মৃত্যুর খবর ঢাকায় পৌঁছানোর পরপরই রাজধানীর শাহবাগে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন, বিভিন্ন হলের এবং বিভিন্ন সংগঠনের সদস্য যারা রয়েছেন তারা এসেছেন। একই সঙ্গে কিছুক্ষণ আগেই কিন্তু রাজধানীর শাহবাগে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাত 12টার পরপর তারা এই শাহবাগে এসে পৌঁছেছেন এবং সেখানে তারা জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভ মিছিলেও যোগ দিয়েছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে তারা গণমাধ্যমেও কথা বলেছেন এবং সেখান থেকে জাতীয় ছাত্র শক্তি কিন্তু 15 ডিসেম্বর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন এবং পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এবং শাহবাগের সমাবেশেও তারা এই একই দাবি পুনর্ব্যক্ত করেছে। বিক্ষোভে যারা অংশ নিয়েছে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারাও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন এবং তারা এই সময় দফায় দফায় কিন্তু স্লোগান দিচ্ছে। আপনি এখনও নিশ্চয়ই স্লোগান শুনতে পাচ্ছেন। পুরো স্লোগানে কিন্তু আশেপাশের সকল এলাকা মুখরিত হচ্ছে, সকলের কণ্ঠেই আসলে জোরালো প্রতিবাদ। এরকমভাবে হাদির চলে যাওয়া তারা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সবচেয়ে বড় যে বিষয়টি তারা মেনে নিতে পারছেন না, যে অপরাধী সে এখনও আইনের আওতায় আসেনি। এবং শাহবাগ এলাকায় ডাকসুর সাবেক ও বর্তমান যারা নেতারা রয়েছে আমরা দেখেছি, সাদিক কায়েম সে কিন্তু একদমই 11টার দিকে একটি মিছিল নিয়ে এসেছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু করে এই শাহবাগে এসে সেই মিছিলটি তিনি শেষ করেছে এবং তিনিও তারপরে এসে অন্যান্য ছাত্রদের সঙ্গে স্লোগান দিয়েছে। হত্যা করে পার পেয়ে যাবেন, তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়ে আমরা অলরেডি আমাদের মাথায় বাউন্টির মতো বাউন্টি হান্টিং এর মতো আমাদের অবস্থা হয়েছে। আমাদের সবার মাথার দর নির্ধারণ হয়েছে, আর ঘরে বসে থাকার সুযোগ নাই। আমরা এবার নামছি, 5 আগস্টের আগেও নেমেছিলাম, শহীদই হব, শহীদই মৃত্যু হব সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আবারও নেমেছি। যদি মৃত্যু হয় আমাদের শত্রুদেরকে মোকাবেলা করে মরবো আমরা। আমাদের এই প্রথম দাবি খুবই স্পষ্ট,
আমরা এই খুনিদেরকে ফেরত চাই। এটা কোনো সুশীল দাবি না, এটা খুবই ইফেক্টিভলি কিভাবে আদায় করতে হয় সেটা আমরা জানি। আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি, এখানে ভারতের ইস্টাবলিশমেন্টকে আমরা কোয়েশ্চেন করেছি। ভারতের সুযোগ ছিল, বারবার আমরা বলেছি এই দেশের জুলাইকে আপনারা স্বীকার করুন, এই দেশের পরিবর্তিত পরিস্থিতিকে স্বীকার করুন, এই দেশের রাজনৈতিক পট পরিবর্তনকে স্বীকার করুন। এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর খেল তামাশা দেখায়েন না। আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছাইছি। আমাদের সামনে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর হবে এবং গণতান্ত্রিকভাবে যেই দলেই ক্ষমতায় আসুক তারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, অখণ্ডতার লক্ষ্যে শক্তিশালী ভূমিকা রাখবে। এতদিন পরে বাংলাদেশে নির্বাচন হবে, সেই লড়াই আমরা করতে চেয়েছিলাম। কিন্তু যদি আপনারা মনে করেন একজন শরীফ ওসমান হাদির আপনারা গুলি করে এই দেশে অস্থিতিশীলতা, ভয়, আতঙ্ক ছড়িয়ে নির্বাচন বন্ডুল করবেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দিব না। এই দেশে নির্বাচন হবে, আমাদের রক্তে লেখা এই সংস্কারগুলো এই যে কোনো মূল্যে বাস্তবায়নের দিকে এগোতে হবে। এই দেশে খুনি হাসিনা এবং তার যত সহযোগী দোসর আছে তাদের বিচার হবে। এগুলো কোনো ফাঁকা বুলি না। আমরা জেনে গেছি আমাদের মৃত্যু অবধারিত, সুতরাং আর পিছপা হওয়ার সুযোগ নাই। আমরা এখনো আমাদের প্রতিবেশী দেশের গুড উইলের দিকে আমরা কিন্তু আর বেশি দিন তাকিয়ে থাকবো না। আমরা বলতে চাই এখনো হুঁশে ফিরেন। বাংলাদেশের ভিতরে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, হুঁশে ফিরেন। আমাদের তরুণদের রক্ত দিয়ে আপনারা যদি মনে করেন আপনারা ক্ষমতায় আরোহণ করবেন, তাহলে সেই স্বপ্ন বৃথা যাবে। রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, রাজনৈতিক দলগুলো নির্বাচন চেয়েছে, এই সরকারের মেয়াদ এতটুকুতে কমিয়ে এনেছিল। আমরা অনেক প্রতিবাদ প্রতিরোধের মধ্যে অনেক কিছু আমরা সামনে নিয়ে আসতে পারিনি, কিন্তু আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে নির্বাচন যেহেতু হবে, গণতান্ত্রিক দলগুলোর উচিত হচ্ছে যে কোনো মূল্যে আমাদের এই আন্দোলন, এই লড়াইকে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিকভাবে লড়াইয়ের ক্ষেত্রে সহযোগিতা করা, ঐক্যবদ্ধ হওয়া এবং আমাদের মধ্য থেকে যে কোনো ধরনের হঠকারী রাজনীতিকে দূর করা। আমরা চাই না অন্য কোনো কিছু লক্ষ্যবস্তু হোক, আমরা চাই লক্ষ্যবস্তু হবে একটাই, আওয়ামী লীগ এবং তাদের দোসররা। আওয়ামী লীগ এবং তাদের দোসরদের যদি তারা আমাদের থেকে আমাদের ভাইকে কেড়ে নেয়, তাহলে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আওয়ামী লীগ ও তাদের দোসরদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আমরা কিন্তু বসে থাকবো না। আমরা আজকের এই আন্দোলন এবং এই যে লড়াই আমরা শুরু করলাম এবং এই যে অবস্থান কর্মসূচি আমাদের ওসমান হাদির খুনিদেরকে ফেরত না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এবং আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে এবং আমাদের ওসমান হাদির খুনিদেরকে ফেরত দিতে হবে ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো, সামাজিক শক্তিগুলো, জুলাইয়ের পক্ষে সকল শক্তি আজ আর ভেদাভেদের সুযোগ নেই। অনেক ভেদাভেদ আছে, আজ ভেদাভেদের সুযোগ নাই। সকল ভেদাভেদ ভুলে সকল দলমত নির্বিশেষে সবাইকে আমাদের ওসমান হাদির এই শ্রদ্ধার জন্য, ওসমান হাদির স্মৃতি রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই লড়াইয়ে জিততেই হবে। এই লড়াই জিতে আমরা নির্বাচনে যাব, নির্বাচনের মাধ্যমে এদেশে গণতান্ত্রিক রূপান্তর এবং সংস্কার হবে। শহীদ শরীফ ওসমান হাদির গঠনমূলক রাজনীতির দিকে আমরা এগোবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ,
যে ওসমান হাদির মৃত্যুর খবরের পর যখন বিক্ষুব্ধ জনতা সড়কে নেমে আসে, সেই সঙ্গে কিন্তু প্রথম আলো দুইটি গণমাধ্যমে ভাঙচুর এই মুহূর্তে ডেলি স্টারে আগুন জ্বলছে এবং এই ভবনটি ডেলি স্টার যে ভবনটি রয়েছে সেই ভবনে উপরতলায় আমরা দেখছি যে জ্বালানা দিয়ে বেশ কিছু মানুষকে আমরা দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু মানুষ রয়েছে। এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সামনের অংশটি ফাঁকা করে দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি যে ডেলি স্টারে একদিকে আগুন জ্বলছে, একদিকে কিন্তু সেনাবাহিনীর অভিযান চলছে। আর সেনাবাহিনী পুরো জায়গাটি ফাঁকা করে দেওয়ার চেষ্টা করছে। সেই সঙ্গে জানিয়ে রাখবো যে ডেলি স্টারের ভিতরে যে লাইট জ্বলছিল, ইলেকট্রিসিটি, সেটি এই মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছে এবং দেখছি যে এই মুহূর্তে সেনাবাহিনী পুরো এলাকাটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে এবং বিক্ষুব্ধ যে জনতা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। একটু আগেই কিন্তু কারওয়ান বাজার আরও একটি ভবন ভাঙচুর করা হয়েছে, যেখানে প্রথম আলোর সাদা ভবন বলা হয়ে থাকে, সেই ভবনটি ভাঙচুর করা হয়েছে এবং সেনাবাহিনী এই মুহূর্তে ডেলি স্টারের দুই দিকের যে সড়ক রয়েছে, সামনের সড়ক, সেই দুই দিকে কিন্তু ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত ডেলি স্টারের সামনের সড়কে যেমন আগুন জ্বলছে তেমনি কিন্তু ভিতরেও আগুন জ্বলছে এবং পুরো ভবনটি এই মুহূর্তে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখবো যে ওসমান হাদির হামলার পর থেকে কিন্তু ঢাকা শহরে বেশ কয়েকটি আন্দোলন হয়েছে এবং আজ সারাদিন জুড়ে কিন্তু এই বড় ধরনের যে আন্দোলন হতে পারে, ঢাকা অচল করে দেওয়া হবে এমন হুঁশিয়ারিও কিন্তু দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু ওসমান হাদির মৃত্যুর খবর যখন রাতে ছড়িয়ে পড়ে রাত 9:30 নাগাদ, তখনই কিন্তু শুধুমাত্র এই ঢাকা শহরে নয়, সারা বাংলাদেশেই মানুষজন সড়কে নেমে আসে এবং এই মুহূর্তে ঢাকা শহরে কারওয়ান বাজার, শাহবাগ, উত্তরা সহ চারিদিকে কিন্তু ছাত্র জনতা নেমে এসেছে। তারা ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ যেমন একদিকে জানিয়েছে, সে তেমনই কিন্তু স্লোগানে তারা ফেসিবাদী যে বিষয় ছিল, ফেসিবাদী যে কায়দা, সেগুলো যেন বিলুপ্ত হয় বা আবার যেন ফেসিবাদ মুখ তুলে দাঁড়াতে না পারে, মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে নানাবিধ স্লোগান আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে ঠিক ডেলি স্টারের সামনে রয়েছে, যেখানে দেখছেন যে পুরো ভবনটি জ্বলছে এবং ডেলি স্টারের ভিতরের যে স্বয়ংক্রিয় পানি ব্যবস্থা, সেটি আমরা দেখছি যে চুইয়ে পড়ছে। আমরা দেখছি যে এখানে স্বেচ্ছাসেবকও বেশ কিছু রয়েছেন, তারা সামনে যাতে কেউ না যায় সেটি তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেই সঙ্গে যদি আপনাদের একটু জানিয়ে দেই যে শরীফ ওসমান বিন হাদি তিনি ইনসাফের পক্ষে, বিশেষ করে জুলাই আগস্টের পর তার যে সংগঠন ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের মধ্য দিয়ে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি বারবার কিন্তু বলিষ্ঠ ওসমান হাদিকে ঘিরে কিন্তু মানুষের মধ্যে আলাদা ভালোবাসার জায়গা তৈরি হয়েছিল এবং আমাদের জায়গায় তিনি চলে গিয়েছেন এবং যখন তাকে শুধু হামলা করা হয়েছিল, সেই হামলার পরেই আমরা দেখেছি পুরো বাংলাদেশের মানুষ বিদায়জনক পরিবেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে কিন্তু সেই মোড়ে নানাভাবেই বলতেই হয় যে হাদি যিনি কিনা হচ্ছে আগ্রাসন বিরোধী মন্তব্য করতেন কিংবা আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বক্তব্য দেওয়ার কারণে তার উপরে যে হামলা হয়েছে, তার উপরে যে সন্ত্রাসী হামলা, এর পরবর্তীতে প্রায় 7 দিন কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে আজকে রাতে তিনি মৃত্যুবরণ করেছেন। এই যে সন্ত্রাসী হামলা, আগ্রাসন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আবরার ফাহাদ, এর পরবর্তীতে এবার তারই বলিদান হলো, আবারও বলিদান হলো শরীফ ওসমান হাদির এই বলিদানে
কিন্তু হচ্ছে নতুন করে আবারও সেই 5 আগস্ট পরবর্তী সময়ে যেই ঐক্য সেটি আমরা লক্ষ্য করছি। এখানে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি এনসিপির যে নেতৃবৃন্দ আছেন তারা এসে পৌঁছেছেন, এখানে এসে তারা ঐক্যের কথা বলেছেন। এসে পৌঁছেছিলেন মাহফুজ আলম, তিনিও কথা বলেছেন। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম মাহফুজ আলম তার বক্তব্য দিচ্ছেন এবং তিনি বলছেন যে শুধুমাত্র হাদিকে মারলেই যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়, বরঞ্চ এখন প্রতিটি ঘরে ঘরে হাদি জন্ম নেবে এবং প্রত্যেক মানুষের ভিতরে এক একটি হাদি বসবাস করছে, যেটি কিনা এই যে হাদিকে সন্ত্রাসী হামলার মাধ্যমে হত্যার মাধ্যমে নতুন করে সবার মধ্যে হাদির যেই অভ্যুদয় সেটি কিন্তু আবার নতুন করে গর্জে উঠেছে। শুধুমাত্র কোনো শ্রেণী বা পেশার মানুষ নয়, সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক এখন এক কাতারে এসে দাঁড়িয়েছেন। আমি লক্ষ্য করছি পুরো শাহবাগ যেন শুধুমাত্র যে শিক্ষার্থী কিংবা পুরুষ তারাই আছেন এমনটা নয়, বরঞ্চ নারীদেরও আমি একটি বিশাল অবস্থান এখানে লক্ষ্য করেছি। অনেকেই তাদের বাসাবাড়ির যেই পোশাক সেটি পরেই রাজপথে নেমে এসেছেন, শাহবাগে ছুটে এসেছেন। কেউ কেউ স্কুটি করে, কেউ কেউ মোটরসাইকেল, রিক্সা, যে যা পেরেছেন সেই যানবাহনে করে চলে এসেছেন এই শাহবাগ মোড়ে। সেই শাহবাগ মোড় কিন্তু সেই 10টা থেকেই আমি অবস্থান করছি, 10টা থেকেই এখানে হাজার হাজার মানুষ অবস্থান করছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, তুমি কে আমি কে, হাদি হাদি। এবং চারিদিকে কিন্তু নিশ্চয়ই আপনারাও শুনতে পাচ্ছেন, চারিদিকে কিন্তু হাজার হাজার মানুষ স্লোগান দিয়ে যাচ্ছেন হাদির সপক্ষে। হাদি বাংলাদেশের একটি ঐক্যের নাম হয়ে দাঁড়িয়েছে। হাদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, বরঞ্চ তিনি রাজনীতি সহজ করতে চেয়েছিলেন। তিনি ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু আজকের দিনে এসে আমরা বলতে পারছি যে তিনি আর কোনোদিন ফিরে আসবেন না। তিনি আর কখনোই ঢাকা 8 আসনে প্রচারণা চালাবেন না। তিনি ফজরের সময় আর কাউকে ডাকবেন না। এখানে আমরা দেখছি যারা কিনা ইনকলাব মঞ্চের সদস্য তারা কিন্তু হচ্ছে কান্না করছিলেন, তাদের চোখে অশ্রু আমরা লক্ষ্য করেছি। তারা বারবার বলছিলেন যে তাদেরকে যেভাবে আদর করতেন, যেভাবে ভাইয়ের মতো আগলে রাখতেন শরীফ ওসমান হাদি, সেই ভাইকে তারা হারিয়েছেন। আর কেউ ডাকবে না সকাল সকাল ফজরের সময় নামাজ পড়েই নির্বাচনী প্রচারণায় আসতে, কেউ আর ডাকবে না এই ইনকলাব মঞ্চের নানা ধরনের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আয়োজন করতে, কিংবা যে বাংলা মোটরে অফিস নিয়েছিলেন হাদি, সেই শরীফ ওসমান হাদির সেই অফিসে হয়তোবা এখন আর শরীফ ওসমান হাদির সাথে বসে একসাথে আড্ডা দেওয়া, গল্প করা কোনো কিছু হবে না। সেটি বলতে বলতেই কিন্তু কেঁদে দিয়েছিলেন, কান্নায় ভেঙে পড়েছিলেন, অশ্রুসিক্ত হয়েছেন তার সহযোদ্ধারা, তার সহকর্মীরা। এখানে কিন্তু স্লোগানে সে কথাই বলছেন তারা। আমরা শরীফ ওসমান হাদির সহজ সরল আচরণ, সহজ সরল কথায় কিন্তু শিশু থেকে বৃদ্ধ সবাইকেই দেখেছি, তারা কিন্তু তার সাথে সহজে মিশে যেতেন। এবং আমরা লক্ষ্য করেছি যেখানে রাজনীতি হয় উল্টো টাকা নেয়, যেখানে চাঁদাবাজি হয় সেখানে তিনি দেখিয়েছেন কিভাবে সাধারণ মানুষ তাকে জোর করে এসে টাকা দিয়ে যাচ্ছে, চা দোকানি এসে টাকা দিয়ে যাচ্ছে। এবং আমরা এরকম অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখেছি যেখানে শরীফ ওসমান হাদির পকেটে এসে টাকা গুঁজে দিয়ে যাচ্ছেন একজন চা দোকানি। তিনি চা খেয়েছেন, চায়ের বিল নিচ্ছেন না, কারণ